ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বুদ্ধদেব বায়োলজি সলিউশন। আজ তোমাদের ক্লাস 12 এর বায়োটেকনোলজি রিকম্বিন্যান্ট ডিএনএ টেকনোলজির যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় কিভাবে কোষগুলোতে আমরা জিন কিভাবে অন্তর্ভুক্তি করব সেই প্রসেসগুলো নিয়ে বলবো। কি কি পদ্ধতি রয়েছে? এক হচ্ছে ইলেকট্রোপোরেশন, দুই মাইক্রো ইনজেকশন, তিন ট্রান্সফরমেশন, জিন গান, লাইকোফেকশন। এই পদ্ধতিগুলো মাধ্যমে একটা জীবদেহে বা কোষে ভেক্টর কিংবা জিন প্রবেশ করা। তোমরা ভিডিওটা দেখে নিলে আমি কনফার্ম যে তোমরা বুঝতে পারবে। দেখো, প্রথম ইলেকট্রোপোরেশন। এক্ষেত্রে কি ঘটে? প্রথম একটা কোষ নেব, উদ্ভিদ কোষ। এক্ষেত্রে একটা কোষ, এইভাবে কোষ রয়েছে, কোষের মধ্যে বিভিন্ন তার উপাদানগুলো রয়েছে, নিউক্লিয়াস তার উপাদানগুলো রয়েছে। এখন বাইরে আমি স্পিড জিন দিয়ে রেখেছি, স্পিড জিনটা আমি রেড কালারে দিয়ে দিচ্ছি। এগুলো আকাঙ্ক্ষিত জিন, আকাঙ্ক্ষিত জিন। এই অবস্থাতে এই কোষের মধ্যে ইলেকট্রিক শক দেবো। এইগুলোর মধ্যে আমরা ইলেকট্রিক শক, এই কোষটার মধ্যে ইলেকট্রিক শক দিলে কি হবে? এই কোষ পর্দা ভেদ্যতাটা বেড়ে যায়। ভেদ্যতা বেড়ে গেলে সেকেন্ড ছবিতে এরকম আসবে একটা কোষ। এই কোষের মধ্যে ভেদ্যতা বেড়ে গেছে বলে যেখানে একটা বিকার দিয়ে দিতেই পারি, অসুবিধা নেই। বিকারের মধ্যে কোষটা রয়েছে, আমাদের বহিরাগত জিনগুলো সব বাইরে ছিল, মানে স্পিত জিন যেটাকে বলছি, এটা এই জিনটার নাম হবে স্পিত জিন বা আকাঙ্ক্ষিত জিন। এই স্পিত জিন এই কোষের মধ্যে প্রবেশ করাবো। এবার কি হবে? ইলেকট্রিক শক দিতে এইটার ভেদ্যতা নষ্ট হয়ে গেছে, বিভিন্ন জায়গায় ভেদ্যতা নষ্ট হয়ে গেছে। ভেদ্যতা নষ্টের দরুন কি হয়েছে? এই যে স্পিড জিনগুলো, এগুলো কোষের মধ্যে ঢুকে গেছে, এইভাবে কোষের মধ্যে প্রবেশ করে গেছে। পরে যেটা আসবে, আমরা আবার শকটাকে বন্ধ করে দেবো, ইলেকট্রিক শকটাকে বন্ধ করব। বন্ধ করলে কি বিষয় দাঁড়াবে? বন্ধ করলে এই যে কোষটা রয়েছে, কোষের ভেতর আমরা দেখতে পাচ্ছি যে স্পিড জিনগুলো বা আকাঙ্ক্ষিত জিনগুলো প্রবেশ করে গেছে। তাহলে প্রবেশ করে গেছে এবং শকটা বন্ধ করলে এই যে ভেদ্যতাটা বৃদ্ধি পেয়েছিল সেটা অভেদ্য হয়ে যাবে, অর্থাৎ কোষ পর্দা স্বাভাবিক হয়ে যাবে। তাহলে আমাদের যে বিষয়টা, সেখানে স্পিড জিনটা কোষে ঢুকে গেল, এই বা প্রবেশ করে গেল, এটা ইলেকট্রোপোরেশন, অর্থাৎ ইলেকট্রিক শক দিয়ে কোষের মধ্যে ছিদ্র তৈরি করে জিনকে কোষে ঢোকাবো, এইটার নাম বা প্রবেশ করাবো, এইটার নাম ইলেকট্রোপোরেশন। নেক্সট প্রশ্ন, ইলেকট্রোপোরেশনের পর মাইক্রো ইনজেকশন, সেটা কি রকম হবে? মাইক্রো ইনজেকশন দেখাচ্ছি, এখানে হয়ে যাবে মাইক্রো ইনজেকশন। দেখো, বি পয়েন্টে আসবে মাইক্রো ইনজেকশন। মাইক্রো ইনজেকশন কি আসবে? দেখো, একটা কোষের মধ্যে একটা কোষ আমি এঁকে দিচ্ছি, ব্লু কালারের একটা কোষ এঁকে দিচ্ছি। এখানে একটা কোষ রয়েছে, এই কোষের মধ্যে তার নিউক্লিয়াস আছে আর নানান উপাদানগুলো রয়েছে। এই কোষটাকে একটা হোল্ডিং পিপেটের সাহায্যে ধরা হয়। এইভাবে হোল্ডিং পিপেটটা এইভাবে থাকে, একটা হোল্ডিং পিপেট, তার সাহায্যে এরকম করে আমরা ধরবো। এবার ফাইন ক্যাপিলারি যে নিডিল, সেই সিরিঞ্জের সাহায্যে আমরা কি করব? একটা সিরিঞ্জের সাহায্যে, এইভাবে একটা সিরিঞ্জ, অত্যন্ত ফাইন ক্যাপিলারি সিরিঞ্জ, সেই সিরিঞ্জের সাহায্যে আমরা স্পিড জিনকে ইনজেক্ট করব। স্পিড জিনটা আছে কোথায়? এই সিরিঞ্জের ভেতরে তরল আকারে আছে, এইভাবে রয়েছে। এটাকে নিউক্লিয়াসে ইনজেক্ট করলে এই নিউক্লিয়াসে স্পিড জিনগুলো প্রবেশ করে যাবে। এই প্রক্রিয়াটার নাম হবে মাইক্রো ইনজেকশন, অর্থাৎ ফাইন ক্যাপিলারি যে সিরিঞ্জ বা নিডিল, তার মাধ্যমে জিনকে আমরা করলে, জিনকে যখন আমরা পুশ করব, কোষের মধ্যে জিন প্রবেশ করে যাবে। এই প্রক্রিয়ার নাম মাইক্রো ইনজেকশন। এছাড়াও রয়েছে ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন সেটা কি রকম? ট্রান্সফরমেশন কাকে বলে? দেখো, প্রথম
একটি কোষে, কোন কোষ? পোষক কোষ। একটা পোষক কোষ এঁকে নিলাম আমরা এখানে, এটা পোষক কোষ এঁকে নিলাম। এই পোষক কোষে আমরা স্থির জিন বা আকাঙ্ক্ষিত জিনকে, কোন বহিরাগত জিনকে এখানে প্রবেশ করাবো। এমনি এমনি তো প্রবেশ করবে না, কার সাহায্যে প্রবেশ করবে? তাহলে ভেক্টরের সাহায্য নেবে, উইথ ভেক্টরের সাহায্য নেবে। এই বহিরাগত জিনকে পোষক জীবের দেহে প্রবেশ করলে এই যে রয়েছে কোষটা, এর বৈশিষ্ট্য কি হবে? পরিবর্তন হবে। এর বৈশিষ্ট্য পরিবর্তন হবে। এই পরিবর্তন হলে এই যে প্রক্রিয়া, টোটাল প্রক্রিয়া, তাকে বলছি ট্রান্সফরমেশন। এবার যদি পরীক্ষায় প্রশ্ন করে পোষক কোষের ভেক্টরের প্রবেশ, তো সেক্ষেত্রেও কিন্তু একই জিনিস আসবে, একই উত্তরগুলো চলে আসবে। কেননা আমরা জিন, এটা আগের ভিডিওগুলোতে বলেছি, জিন এবং ভেক্টর দুটো একসঙ্গে যুক্ত হয়ে রিকম্বিন্যান্ট ডিএনএ, সেই রিকম্বিন্যান্ট ডিএনএ কিভাবে পোষক জীবের দেহে ঢুকবে সেটা নিয়ে বলছি। আচ্ছা, ট্রান্সফরমেশন কি? এর প্রক্রিয়াটা এরকমই আসবে। প্রথমে আমরা এখানে একটা বিকার নিয়ে নিলাম, সেখানে ক্যালসিয়াম ক্লোরাইডের তরল দিয়ে দিলাম। এখানে কি থাকবে? তাহলে ক্যালসিয়াম ক্লোরাইডের তরল থাকবে। আর নরমালি একটা কোষ আমাদের রয়েছে, এইভাবে কোষ রয়েছে, তো এইটাকে প্রথম বরফ জলে রাখতে হবে। বরফ জল দিয়ে দিলাম, বরফ জলে ক্যালসিয়াম ক্লোরাইডটাকে রেখেছি। একটা কোষ বা যেখানে ব্যাকটেরিয়াও আমরা দিতে পারি, তাহলে দুটো পর্দা থাকবে এইভাবে, তাহলে এরকম করে থাকবে। যেখানে কি আসবে? যেহেতু এই যে কোষ পর্দা, এই কোষ পর্দা আমরা জানি পিএলপি মডেল, রবার্টসনের একক পর্দা মডেল, অর্থাৎ হেড গুলো কিরকম থাকে? অ্যাকচুয়ালি এরকম করে থাকে, এই যে এভাবে হেড থাকে, আর টেল গুলো নিজেদের দিকে থাকে, আর দুটি হেড বিপরীত দিকে থাকে। এইরকম থাকার জন্য সহজে জিনগুলো প্রবেশ করতে পারে না। তার জন্য ক্যালসিয়াম ক্লোরাইড ভেঙে গিয়ে কি তৈরি করবে? এইভাবে আসবে Ca2+ এবং Cl2-, এইভাবে অংশ তৈরি করলে Ca2+ কি করে? এই কোষ যে পর্দা, এর মধ্যে ভেদ্যতা তৈরি করে, এর মধ্যে ফাঁকের সৃষ্টি করে, কোরের সৃষ্টি করে, ছিদ্র সৃষ্টি করে। যেই ছিদ্র সৃষ্টি করে, এইটাকে তখন আমরা পরবর্তীকালে কি করব? ওটা 37 থেকে 42 ডিগ্রি যে সেন্টিগ্রেড টেম্পারেচার, তাপমাত্রা দেবো। তাহলে টেম্পারেচার দিলে এই টেম্পারেচারের ফলে কি হবে? এই যে কোষ, এই কোষের মধ্যে পোর সৃষ্টি হবে। এইভাবে এই কোষের মধ্যে এইভাবে তাহলে পোর তৈরি হবে। এই পোর তৈরি হলে কার জন্য তৈরি হলো? ক্যালসিয়াম রয়েছে বলে এই কোষ পর্দার মধ্যে ছিদ্র তৈরি হয়েছে, যার ফলে বহিরাগত জিন যদি আমরা দিয়ে রাখি এখানে, বহিরাগত জিন সেটা এই ভেতরে প্রবেশ করে যাবে। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে আমরা বলবো যে ট্রান্সফরমেশন। এছাড়াও রয়েছে জিন গান। জিন গানটা কিরকম আসবে? ডির দাগে জিন গান, অর্থাৎ বন্ধু, অর্থাৎ জিনকে একটা বিশেষ ধরনের টার্মস্টেটের উপর রেখে বন্ধুকের সাহায্যে কোষের দিকে ছুড়ে গেলে জিনটা কোষের মধ্যে প্রবেশ করে যাবে। আর রয়েছে লাইকোফেকশন। মোটামুটি এই দুটো তিনটা পড়লে বেশি ইম্পর্টেন্ট, এগুলো বলে দিয়েছি। কোনো প্রবলেম হলে কমেন্ট করে জানাবে, আর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।